কালকে বাজেট, আর এই বাজেটের সময় আমার পার্সোনাল কি পজিশন আছে স্টকে তা নিয়ে যেমন আজকে আলোচনা করব, তার সাথে সাথে এক্সিট, আমি যে দুটো স্টক থেকে এক্সিট করেছি শর্ট টার্ম সুইং ট্রেডিং যেখানে ছিল সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আজকে একটা নতুন পজিশন নিয়েছি, হয়তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, সেটা নিয়ে একটু আলোচনা করব। সেই নতুন পজিশনটা কি, কোন স্টক বা কেন, কারণটা সেটা নিয়ে আলোচনা হবে। তার সাথে সাথে কালকে বাজেটের জন্য আমি কোন দিকে নজর রাখছি, কোন স্টক কোন সেক্টরের উপর আমার নজর থাকবে তা নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক অবশ্যই করে দিন এখনই, আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি নতুন কোনো আমার ট্রেড সম্বন্ধে আপডেট দিলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন। আর যারা এখনও আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে বা আমার ফার্স্ট কমেন্ট বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, লিংক থেকেই কিন্তু জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা, যে পজিশনটা নিয়েছি সেটার কথা একটু ছোট্ট করে বলিনি। সেটা হচ্ছে আরইসি লিমিটেড। আমার এন্ট্রি 488 টাকায় হয়েছে, দিনের শেষে বন্ধ হতে হতে প্রায় 500 টাকার মতো জায়গায় বন্ধ হয়েছে, মোটামুটি 25,000-এর মতো লাভে আসছে। সেটা না, পার্সেন্টেজ টার্মসে আমরা দেখব, সেটাও আমি একটা ব্যবস্থা করেছি পার্সেন্টেজ টার্মসে, সেটা নিয়ে একটু আলোচনা করব। ইরেডা এই স্টকটাকে দেখছেন, এখানে কিন্তু আমি তেমন ট্রেড করিনি, -300 দেখছেন, তার মানে এটা আগের দিনের আমার পজিশন ছিল। 173 টাকায়, সেটাকে আমি আজকে সকালে 175 টাকায় আমি বিক্রি করে দিয়েছি। তারপর আপার সার্কিট যদিও লেগেছিল, 5% পজিটিভে গেছিল, আমি ইরেডাকে রাখিনি, কম পরিমাণেও ছিল, আমার ইরেডাকে রাখার প্ল্যান ছিল না, কিন্তু জাস্ট নিয়েছিলাম কিছু সময়ের জন্য, জাস্ট বিটিএসটি টাইপের, আজকে আমি বেরিয়ে গেছি। সুতরাং এটা সিরিয়াস টাইপের নয়। আর এখানে যে -1935 দেখাচ্ছে, এটা মাইনাস নয়, এটা পজিটিভই। 173 টাকায় কিনেছি, 175-এ বিক্রি। যেহেতু আজকে দাম 181 টাকায় বন্ধ হয়েছে, তাই জন্য কিন্তু ডেলিভারি সেলিংয়ের জন্য মাইনাস দেখাচ্ছে, আপনারা জানেন যারা ট্রেড করেন। তাহলে মেন যে ট্রেডটা সেটা আরইসি। আর আমি কিন্তু কোচিন শিপইয়ার্ড আর হ্যাল এই দুটো থেকে কিন্তু এক্সিট করে নিয়েছি, ঠিক আছে? এই দুটো থেকে এক্সিট করে নিয়েছি। চলুন এবার এখানে চলে আসি। একবার যদি আপনাদের হয় আমি রিফ্রেশও করে দিচ্ছি। তো এই দুটো থেকে এক্সিট করেছি, একটু কারণ বলে নেব, এইসব বলে নেব। এখানে আসি, একটা এক্সেলও আমি আপনাদের সাথে, আমি জানেন মেনটেন করি সাধারণত, এই 2024-এর যে ট্রেডগুলো রিসেন্টলি আমি আপনাদের সাথে নিয়েছি। এটা কি একটু আশা করি দেখতে পাচ্ছেন, নইলে স্ক্রিনটা একটু জুম করে নেবেন। আমার এখানে জুমের যদিও আমি কোনো ব্যবস্থা দেখছি না, গুগল শিট, হ্যাঁ জুম, একটু যদি আমি জুম করি, এটা একটু বেশি হয়ে গেল, 150, হ্যাঁ দেখুন এইখানে কি হয়েছে। এলএনটির আমার স্টক ছিল আজকে। এলএনটি কিন্তু আমি কালকে ভিডিওতে বলেছিলাম, কালকের আমার ভিডিওতে এখানে বলেছিলাম যে রিস্ক ম্যানেজমেন্ট, এলএনটির Q3 রেজাল্ট আছে, তাই জন্য আগের দিন, কালকে বাজার বন্ধের পরে রেজাল্ট এসেছে, তাহলে বাজার চলাকালীন সকালেই আমি কিন্তু এলএনটি থেকে প্রফিট বুক করে নিই, এবং আমি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে সেই ভিডিওতে বলেছিলাম, আগের দিনের ভিডিওটা প্লিজ দেখে নেবেন। তাই জন্যই কিন্তু আজকে কিন্তু আপনার এলএনটি প্রায় 4%-এর মতো মাইনাস হয়েছে। তো সেটা থেকে কিন্তু বাঁচা গেছে শুধুমাত্র রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করে, যে রেজাল্ট আছে, আননেসেসারি প্রফিট ফেলে রাখা উচিত নয়। যেখানে আমার শর্ট টার্মের ভিউ, যদি আমার এলএনটি লং টার্মের ভিউ থাকতো, লং টার্মের পোর্টফোলিওতে আছে, তখন কি বিক্রি করতাম? একদমই নয়, একদমই নয়। কারণ লং টার্মে এরকম 2-4-5%-এর আপ ডাউন থাকবেই, সেটা কোনো বড় ব্যাপার না যদি আমার 5 বছরের ভিউ থাকে, তাই না? কিন্তু শর্ট টার্মে যখন আমি দুদিনের জন্য ট্রেড করছি, তখন তো আমার এরকম করলে হবে না, তাই না? আশা করি বুঝেছেন। আচ্ছা, কোচিন শিপইয়ার্ডে আজকে আমি 918 টাকায়, 920 টাকাও গেছিলো, আজকে আমি 918 টাকায় এক্সিট করে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। এবং সুন্দর, সেখান থেকেও কিন্তু 9-10 হাজার টাকার মতো এসেছে। কিন্তু আমরা টাকার টার্মসে দেখবো না, বারবার বলছি পার্সেন্টেজ টার্মসে দেখবো। আমার 868-এ এন্ট্রি ছিল, আপনারা জানেন, সুতরাং 5%-এর বেশি কিন্তু এই কদিনে কোচিন শিপইয়ার্ড কিন্তু দিয়েছে, ঠিক আছে? এবং আমি বাজেট আছে তাই জন্য আমি ফেলে রাখিনি, রাখতেই পারতাম, বাজেটের জন্য ধরে রাখতে পারতাম, দেখা যেত, ঠিক আছে? যেহেতু আমি আবার বলছি, কারণ এখনো আপনারা অনেকে হয়তো নিচে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, যে আমার এই স্টকটা আছে, এটা কি বেচে বেরিয়ে যাব নাকি এই করব। আমি আপনাদের সাথে এই ভিডিওতে
একদম ক্লিয়ার করে এই দুদিন আগের ভিডিওটা দেখে নেবেন প্রফিট বুক করার, সেইখানে আমি লং টার্ম, মিডিয়াম টার্ম আর একটা শর্ট টার্ম, এই 3 রকম স্টকের নজরিয়া কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমি বলেছিলাম। ঠিক আছে, তার প্রত্যেকটার ব্যাপারে কি, যেটা শর্ট টার্ম, যেখানে 2-3 দিনের জন্য আমরা ট্রেড নিয়েছি, ট্রেড নেওয়ার আগেই যেখানে ডিসাইড যে আমি 2-3 দিন বা এক সপ্তাহের বেশি ট্রেডটা রাখবো না, সেখানে বাজেট আছে, তার আগে আমি প্রফিট বুক করে বেরিয়ে যাব, সেটাই নিয়ম। কিন্তু যদি ধরুন কোচিন শিপইয়ার্ড কারো লং টার্ম পোর্টফোলিওতে আছে, এলএনটি কারো লং টার্ম পোর্টফোলিওতে আছে, যার 10 বছর 5 বছরের ভিউ, সেগুলো তো আলাদা ব্যাপার। ঠিক আছে, সেখান তো ফান্ডামেন্টাল দেখতে হবে, এই দেখতে হবে, সেগুলো ঠিক আছে। আশা করি বুঝলেন, বা এই ভিডিওটা পারলে দেখে নেবেন যারা মিস করে গেছেন। আচ্ছা, হ্যাল থেকেও আজকে আমি বেরিয়ে গেছি। হ্যালের প্রাইস অ্যাকশন ঠিক আছে, 3000-এর উপরে যাচ্ছিল, আজকে একটু কারেকশন দিয়েছে। কালকে বাজেট ডিফেন্স নিয়ে একটা মাতামাতি হয়ে আছে। এবার সেই দেখুন কি হতে পারে, আমি কেন প্রফিটটা আজকেও বুক করে নিলাম হ্যাল থেকে বলছি। 1.22% যথেষ্ট, ঠিক আছে। কেন বুক করে নিলাম, যে এটা শর্ট টার্মের, আমার হ্যাল কিন্তু এমনি অন্য পোর্টফোলিও যেটা মিডিয়াম টার্মের জন্য সেখানে আছে, সেটা আলাদা ব্যাপার, সেটা অনেক কম দামের থেকে নেওয়া আছে। কেন হ্যাল থেকে বেরিয়ে গেলাম, যেহেতু কালকে বাজেট আছে, ডিফেন্স নিয়ে আগে থেকে বাজার হয়তো মনে করে রেখেছে ডিফেন্সে কিছু বড় কিছু ঘোষণা হতে পারে। এবার যদি দেখুন বাজেটে কি হবে কেউ জানে না, কেউ জানে না, আমি আপনি যে বলছে যত বড়ই সে হোক না কেন অ্যানালিস্ট, কেউ জানে না বাজেটে কি বলবে। তো বাজেটে যাই বলুক, ধরুন এমন একটা কিছু এফএম বললেন বা ডিফেন্স সেক্টর নিয়ে যেটা বাজারের পছন্দ হলো, তাহলে হ্যাল দেখবেন বা অন্য কিছু দেখবেন 3-4% বেড়ে গেছে। আবার এমন কিছু বললেন যেটা পছন্দ হলো না, বা বাজার যেটা এস্টিমেট করে রেখেছিল সেই অনুপাতে হলো না, তাহলে আবার 3-4% নিচেও চলে আসতে পারে, প্রবাবিলিটি সব দিকেই আছে। তাহলে এই এই ডামাডোলের মধ্যে আমি থাকবো কেন? সুন্দর 1%-এর মতো প্রফিট বুক করে নেওয়া হয়েছে। আরইসি, এবার আরইসি নিয়ে বলবো সেখানে এন্ট্রি কেন হয়েছে, আর প্লাস আমি কালকে বাজেটের জন্য কি কি স্টকে উপর বা কি সেক্টরের উপর নজর রেখেছি সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আরইসিতেও দেখুন 488-তে আমি এন্ট্রি নিয়েছিলাম, এবং এখন সেখানেও 2%-এর মতো মুনাফা আসছে। সুতরাং এই উইকে, এই শুধুমাত্র বাজেট উইকে এই 4টে স্টকই আপনাদের সামনে ট্রেড করে করেছি, এবং তাতে 11%-এর মতো কিন্তু পার্সেন্টেজ টার্মসে প্রফিট এসেছে। আমি বারবার বলছি, কত টাকা এলো সেটা অ্যাবসলিউট টার্মসে দেখাটা উচিত নয়। সুইং ট্রেড যখন করছেন অলওয়েজ পার্সেন্টেজ টার্মসে, সেটা কিন্তু 11.72%, আমি ইরেডার ট্রেডটা ধরলামই না, সেটা নিয়েও কিন্তু 11% এক সপ্তাহে যথেষ্ট ভালো। ঠিক আছে, যথেষ্ট ভালো ইনকাম। তাই তারা যারা বলেন যে শুধু অপশানেই পয়সা আছে, স্টকে নেই, সেটাও নয়, অপশানেও আছে যারা অপশান করতে পারেন, সুইং ট্রেডিংও আছে যারা স্টক করতে পারেন, সব ব্যাপারে আছে। মেইন ব্যাপার হলো আপনি কোনো জিনিসটা ঠিক করে করতে পারছেন কিনা, সেটাই মেন ব্যাপার। ঠিক আছে, একটু জেনে বুঝে একটু নিজের রিস্ক ম্যানেজমেন্ট করে যদি কাজগুলো করেন, তাহলে নিশ্চয়ই আশা করি ভালো হবে। তো চলুন ব্যাপারটা এইখানে নিয়ে একটু কথা বলি। আরএসি নিয়ে তো কথা বলবোই, তার আগে এই ওয়াচ লিস্ট, মনে করুন এই ওয়াচ লিস্ট থেকেই কিন্তু আমি ট্রেড করেছি, আর একমাত্র এই চ্যানেলটাই পাবেন। এই ওয়াচ লিস্ট আমি কবে শেয়ার করেছিলাম? এই যে 3 দিন আগেও এই ওয়াচ লিস্টটা শেয়ার করা ছিল। আর এলএনটি তো আমার এখানে আগেও 4-5 দিন 7 দিন আগে থেকেও আপনাদের সাথে পিএনবি, আমি তো পিএনবি লিখতে ভুলে গেছি, সরি, মনে করাবেন তো। পিএনবি, কেউ যে কমেন্ট আমার এই ভিডিওটা দেখার আগেই লিখে দিয়েছেন পিএনবি, কারণ পিএনবিও এই উইকে আমি করেছিলাম, রাইট। আমার 100.2 টাকায় এন্ট্রি ছিল, আমার সেল প্রাইস ছিল 108 টাকায়, যদিও এখন সেটা কিন্তু 113 টাকা ছুঁয়ে এলো। আমার যেহেতু শর্ট টার্ম ছিল সেহেতু চলে গেল। 7% রিটার্ন এক উইকে, 19%-এর মতো রিটার্ন, ইন দ্য সেন্স মোটামুটি অর্জন করা গেছে। এটা কি খারাপ? একটু প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে কি আমি এই ধরনের একটু জাস্ট মোটিভেশনাল পারপাসে ভিডিও বা লাইভ এই ট্রেডিংগুলো আমি আপনাদের সামনে আনার চেষ্টা করব। দেখুন একটা এইটাই ওয়ান অফ দ্য চ্যানেল, ইন্ডিয়া লেভেলেও হয়তো এরকম চ্যানেল গুটি কত কি হয়তো আছে, যেখানে আমি আপনাদের সাথে শুধু ওই ওয়াচ লিস্ট শেয়ার করেই চলে যাই না, যেখানে বলে যাই না যে এই 6টা শেয়ার আমার ভালো লাগছে, যে 6টা স্টকের ওয়াচ লিস্ট, 6টা স্টকের মধ্যে আমি তার মধ্যে থেকে 5-6টাতে আমি ট্রেড করেছি। হ্যাঁ, টাটা মোটরসে করিনি, বাদ বাকিগুলোতে আমি ট্রেড করেছি, হয়তো এলএনটি ফেলেন্টি, এই যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, রাইট, ওয়াচ লিস্ট। তার মানে আমি 10টা শেয়ার আপনাদের সাথে শেয়ার করলে তার মধ্যে থেকে কিন্তু 3-4টে বা তার বেশি আমি নিজে ট্রেড করি তাতে।
এই নয় যে অন্যান্য চ্যানেলের মতো জাস্ট বলে চলে যায় যে এটা দেখুন বা এটা ধরুন কোটিপতি হয়ে যাবেন। আমি অনেক চ্যানেল দেখি, ইন্ডিয়া লেভেলেও বলছি এরকম হয়ে যাবে, কিন্তু সে নিজের গ্যাটের পয়সা, এতই যদি কনভিকশন হয়, নিজের গ্যাটের পয়সা কিন্তু সেখানে লাগানো হয় না, তাই না? আমি যদি জানি যে এখানে লাগালে এটা আমায় 400% রিটার্ন দেবে, 600% রিটার্ন দেবে, কেন আমি 1 লাখ টাকা নিজের ওখানে লাগাবো না, তাই না? সেটা মুশকিল, সেটা তো এইটা আমি করি না। আমি এই চ্যানেলে ট্রান্সপারেন্টলি করার চেষ্টা করি। হ্যাঁ, সবকটা শেয়ারে নিশ্চয়ই ইনভেস্ট বা ট্রেডিং করা যায় না, কিন্তু অ্যাটলিস্ট তার মধ্যে থেকে 20%, 30%, 40% শেয়ারে কিন্তু আমি নিজে করি, এবং সেটা আপনাদের সাথে শেয়ারও করি। এইটা যদি ভালো লাগে প্লিজ একটু আমাকে মোটিভেশনের জন্য একটু লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মানে এরকম টাইপের ভিডিও বা নতুন ট্রেড আমি শেয়ার করলে সেই জিনিসগুলো আপনাদের কাছে চলে আসে। আরেকটা কথা, এখানে যে কিছু শেয়ার নিয়ে আমি কথা বলি বা ওয়াচ লিস্টে দিই না কেন বা আমি ট্রেড করি না কেন, কোনো বাই সেল হোল্ড কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট ফর অ্যানালিসিস পারপাসে বলা, জাস্ট আপনাদের অ্যানালিসিস করার জন্য নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন, নিজে অ্যানালিসিস করে নিজের ডিসিশন নেবে। আমি নিয়েছি বলেই যে নেবেন তা নয়, আর স্ট্রিক্ট স্টপ লস মেনে কিন্তু কাজগুলো করবেন। নিজে কতটা লস নিতে পারেন সেই অনুযায়ী কোয়ান্টিটি ডিসাইড করবেন, সেই অনুযায়ী অনেক অঙ্ক আছে, সেই অনুযায়ী আপনি স্টপ লস মানে দেখবেন চার্টে কোথায় আসছে, সেই অনুযায়ী কোয়ান্টিটি ডিসাইড হবে, তারপর ট্রেডে যাবেন। এই নয় যে দুম করে ট্রেড নিয়ে নিলাম তারপর ভাবলাম। একজন আমায় প্রশ্ন করেছিল, দাদা মাঝগাঁও ডক নিয়েছি, এখন একটু লসে চলছে, কি করব? এই প্রশ্ন শুনেই আমার মনে হয় যে কেন আমার চ্যানেল ফলো করছেন তার সত্ত্বেও এই প্রশ্ন আসছে কেন? ট্রেড নেওয়ার পর আমি লসে চলছে, এইবার কি করব সেটা আসছে কেন? লসে চলছে তো আসতেই পারে, কিন্তু আমার স্টপ লস তো ডিফাইন, রাইট? হ্যাঁ, আপনি মাঝগাঁও ডক নিয়েছে, সেই শেয়ারটার কেমন হতে পারে সেটা নিয়ে ঠিক আছে, কিন্তু লসে আপনার ভয় পেলে চলবে না। তার মানে তো আপনি ডিসাইড করে আসেননি কত কোয়ান্টিটি নেবেন, কোথায় স্টপ লস, সেগুলো ডিসাইড না করে ট্রেডে আসা কিন্তু ভুল। তেমনি আরেকটা ছোট্ট একটা কথা বলে নি, 19%-এর মতো প্রফিট হয়েছে, যথেষ্ট ভালো লাগছে, মনটা ভালো লাগছে, কিন্তু এখানে আরেকটা কথা বলে নি, সেটা হচ্ছে এই ফাঁকে অপশনের আমি 2-3 দিন আগে আপনাদের সাথে বলেছিলাম যে একটাই আমার মতে, মানে আমার পার্সোনাল মতে একটাই দেখছি বুল কল স্প্রেড, যেখানে আমি কোথায় বলে যেমন বলেছিলাম বুল কল স্প্রেডের মতো মনে হচ্ছে, কেননা মানে বাজার মোটামুটি খারাপ হয়ে যায়নি, তো তার দেখুন প্রমাণ, কালকে বাজে ছিল কিন্তু আজকে আবার সেই ঘুরে দাঁড়ালো, ঠিক আছে? কিন্তু কালকে যখন বাজে ছিল একজন বলেছেন যে দাদা এই তো নেগেটিভ হয়ে গেল, আমি তো খুব চিন্তায় আছি, লসে এই চলছে। প্রথম কথা, আপনি যদি অপশন ট্রেডার হন এবং বাজেট উইকে ট্রেড করছেন প্লাস অপশন করছেন, অপশনে যে আসে সেই মানে আমি বলেই দিয়েছিলাম এটা অ্যাগ্রেসিভ ট্রেডারদের জন্য, এবং অপশনে আসছেন মানেই আপনি অ্যাগ্রেসিভ ট্রেডার, প্লাস বাজেটের উইকে আসছেন মানে আরও আপনি সুপার অ্যাগ্রেসিভ ট্রেডার। বাজেটের উইকে আসবো, অপশন ট্রেড করব, কিন্তু একদিনও আমি আমার পজিশনকে রেড দেখবো না, এরকম ভাবে তো ট্রেড হয় না। বাজার যদি এতই সহজ সরল মখমলের মতো হতো তাহলে তো আর 5% লোক মাত্র প্রফিটেবল হতো না, তাই নয় কি? এই যে আজকে আবার দামে চলে এলো, আজকে এক্সিট করে যাব, বা আমি ট্রেডই নেব না। আমি যদি লস নাই নিতে পারি, বা লস তাও বুলকল স্প্রেডে যেখানে লসটা ডিফাইন্ড, যেখানে আমি জেনে এসেছি, জেনে পা দিচ্ছি যে আমার 3,000 টাকা ম্যাক্সিমাম লস হতে পারে বা 4,000 টাকা ম্যাক্সিমাম লস হতে পারে, আমি জেনে এসেছি, আমি যদি জানতাম এই 4,000 টাকাটা আমি লস নিতে পারবো না, তাহলে আমি ট্রেডটা নেবো না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার রিস্ক প্রোফাইলের সাথে কি ম্যাচ করছে সেগুলো তো দেখে ডিসিশনটা নিয়ে কাজে আসবেন, কারণ শেয়ার মার্কেটে লাভ আছে, লোকসান আছে। মার্কেটের দয়ায় আমার এই ট্রেডের 5 আউট অফ 5 ট্রেডটা আপাতত ঠিক যাচ্ছে, আমি জানি না আরইসি কালকে কি হবে, আপাতত ঠিক গেছে, তাই তো? এটা তো নাও হতে পারতো, এর মধ্যেও আমার 2টো ট্রেড খারাপ হলো, 3টে ট্রেড ভালো হলো, এরকম হয়, কোনো খারাপ নেই। লস তো হবেই, ট্রেডারের লস হবেই, কিন্তু সেটা নিয়ে ভয় পেলে হবে না, কারণ আপনার স্টপ লস থাকবে। হ্যাঁ, খারাপ লাগতে পারে, একটু তো খারাপ লাগবেই, সেটা আমিও জানি, কিন্তু নিয়ম মেনে যদি ট্রেড করেন তাহলে কিন্তু ঠিক হবে। দেখুন কেন এগুলো বলছি, আমি জানি আমিও যখন যখন আপনার অনেকের যারা নতুন আছেন তাদের ফেজে যখন ছিলাম, অনেক টাকা লসও করেছে, আমার সেই ভিডিওগুলো আছে 2011-12 কি আমি লস করেছিলাম তার ভিডিও আমার চ্যানেলে আছে, পুরনো ভিডিও একটু দেখে নেবেন। তো লস করে তো আমি ঠেকে শিখেছি, তাই জন্য আপনাদের একটু বলার চেষ্টা করি, কারণ অনেক বুল মার্কেটে অনেক নতুন নতুন ইনভেস্টার ট্রেডাররা চলে আসে, কারণ তার সব জায়গায় দেখছে ও মার্কেট নতুন হাই হাই করছে, চলো আমিও পয়সা রোজগার করব, চলে আসি।
1,50,000 টাকা জোগাড় করে 2 লাখ টাকা জোগাড় করে চলে এলো, কিন্তু সে জানে না কিভাবে ট্রেডটা করতে হবে, কিভাবে জিনিসগুলো করতে হবে। নিয়ে নিল, একটা দুটো স্টক লেগেও গেল প্রথমে, তারপর যে ফেসে গেল তখন মার্কেটকে গালাগালি করে লাস্টের দিকে বুল মার্কেটকে দোষারোপ করে বেরিয়ে আসা। এটাই হয়ে থাকে অনেকের। সেটা যাতে না হয় তাই জন্য বলছি একটু সাবধানে জেনে বুঝে জিনিসগুলোকে, যা রিস্ক ম্যানেজমেন্টগুলো আমি বারবার যে মনে করাই, একই কথা মনে হবে যে কয়েকটা ভিডিওতে বলি, কিন্তু কেন বলি জানি, যারা ঠেকে শেখে, যারা পয়সা নষ্ট করেছে তারা বোঝে এটা। যারা নব্য ট্রেডার তারা এটা মর্ম কোনোদিন বুঝবে না, আর তারা বলবে যে ভিডিওটাকে অনেকটা বড় হচ্ছে। ভিডিওটা বড় হচ্ছে আমি করছি তাদের জন্যই। আমার কাজ হলো যারা অলরেডি লস করে করে এসেছেন তাদেরকে একটু দেখানো যে কিভাবে শেয়ার মার্কেটেও পয়সা আছে, কিন্তু সেটা একটু নিয়ম মেনে একটু রিস্ক অ্যাডজাস্ট করে করতে হবে, ঠিক আছে? একদিনে বড়লোক হওয়ার জায়গা নয়, রাতারাতি বড়লোক হওয়ার এটা জায়গা নয়। হ্যাঁ, আর না, ঠিক আছে। তো অনেক হলো, এবার একটু আরইসির চার্টে আসি, তারপর একটু বলবো। আরইসির চার্টে আসার আগে যে চার্টটা আমার সামনে খোলা আছে, একটু কমেন্ট করে জানাবেন টাটা মোটরসে। আপনারা তো নিশ্চয়ই ওয়াচ লিস্টটা আমি 3 দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যখন টাটা মোটরস এইখানে ছিল, রাইট? যখন টাটা মোটরস এইখানে ছিল, আমি এই যে 783-তে স্টপ লস থাকবে সেটাও আমি লিখেছিলাম। সুন্দর, তারপর থেকে যে এতটা মুভমেন্ট আসবে, 84 টাকা 80 টাকার মতো বেড়ে যাবে পার্সেন্টেজ টার্মসে, এতটা আমি নিজে আশা করিনি। টাটা মোটরসের মতো একটা লার্জ ক্যাপ স্টক আমি নিজে আশা করিনি যে এত তাড়াতাড়ি এত ভালো একটা রিটার্ন দেবে। এবার আজকে প্রশ্ন করবেন না দাদা এখন কি টাটা মোটরসে ঢোকা যায়, আর তাহলে আমার উত্তর হবে কেন আপনি জাস্ট আমার 3 দিন আগের এই ওয়াচ লিস্টটা, যেটা আমি উইকেন্ডে রিলিজ করেছিলাম, কেন দেখেননি? ছুটির দিন করেছিলাম, 6টা স্টকের ওয়াচ লিস্ট পুরো একদম টাটা মোটরস নিয়ে বলেছিলাম, তখন ডিপসেও ছিল, স্টপ লসটাও আমি মার্ক করে রেখেছিলাম, কেন দেখেননি? তাই না? আমার আমার উত্তর এই হবে। তো আশা করি বোঝা গেল। আর আমি সবসময় সাপোর্টে নিতে ভালো লাগে আমার এই বুল মার্কেটে, ঠিক আছে? পরে আচ্ছা, এবার আরইসি নিয়ে আজকে কথা বলি। আরইসি দেখুন, আরইসি এখানে উপরে উঠেছিল, দেখুন ব্যাপারটা বলি। আরইসি এখান কনসলিডেট করেছে, উপরে উঠেছে, নিচে নেমেছে, আবার ব্রেকআউট দিয়েছে, আবার একটু নিচে নেমেছে, একটু নিচে নেমেছে। এখানে যদি জুম করেন তাহলে দেখবেন এই যে দাগটা এখানে কিন্তু এসেছিল, এইটা হচ্ছে 483-র জায়গাটা। সেখান থেকে যেই বাউন্স দিয়েছে আমি 488-তে এন্ট্রি নিয়েছি। চার্টটা ভালো করে এঁকে দিচ্ছি, দেখুন এখানে এরকম কনসলিডেশন করছে একটা চার্ট, তারপর যদি এরকম ব্রেকআউট দেয়, তারপর যদি রিট্রেস করলো, রিট্রেস করলে আবার আবার এইখানে ব্রেকআউট করে দিল, মানে এই 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 যে আগের হাইটা, একটু ভালো করে আঁকি, আগের হাইটাকে ব্রেকআউট করে দিল এইখানে। তাহলে ব্রেকআউট করলো, যেই ব্রেকআউট করলো এই আগে যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা এখন সাপোর্ট হয়ে গেল, এই এই দাগটা সাপোর্ট হয়ে গেল। আবার যখন ও রিটেস্ট করতেই সাপোর্টে আসবে তখন এখানে বাইংটা হয়, এখানে বাইংটা হয় যাতে এরকম একটা বাউন্স হয়, সেই বাইংটাই কিন্তু এখানে হয়েছে, ঠিক আছে? এবার চার্ট মানলো আমার কথা, যে মার্কেট শুনে চলবে তা তো নয়, কালকে ঘাপ করে নিচের দিকেও চলে আসতে পারে, বাজেট আছে, এলে আমার স্টপ লস থাকবে, উড়ে যাবে, সেটা ঠিক আছে। ট্রেডে যে এই হবে তা নয়। তাই জন্য একটু জুম করে আপনাকে দেখাই এই চার্ট প্যাটার্নটা একটু বুঝেছেন কিনা, বা এই আরইসির এই ট্রেডটা, এই যেটা একে বোঝালাম সেটা একটু বুঝেছেন কিনা প্লিজ নিচে একটু লিখবেন কমেন্ট করে, তাহলে আমি বুঝবো এবং চার্ট প্যাটার্ন আপনাকে এক্সপ্লেন করে বলবো। নইলে তো আমার এই দেখুন এখানে পজিশন নিয়েছি, লাভ হয়েছে, খুব মজা, এই বলে চলে গেলেই হয়, তা তো নয়। আমি এক্সপ্লেন করছি কেন, যাতে আপনাদের একটু মনে ঢোকে, বা আপনাদের যদি কিছু একটু উপকারে লাগে। দেখুন আমি যে সব জানি তা তো নয়, আমিও মার্কেটের কাছে ছাত্র, মার্কেটের কাছে আমরা সবাই ছাত্র, আমরা সবাই শিখছি। তো সেক্ষেত্রে একটু এই জিনিসগুলো আপনাদের একটু যদি উপকারে লাগে একটু লিখে জানাবেন, তাহলে আমিও একটু মোটিভেটেড হব এবং এই জিনিসগুলো আপনাদের সাথে আরও বেশি করে আনার চেষ্টা করব। আর চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটু ভিডিওটাকে একটু লাইক করে দেবেন প্লিজ। দেখুন এই যে জুম কেন করলাম, এই যে এই উইকটা এখানে লাঠিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 483, এই যে 485, 484 এইসব জায়গায় এসেছিল। আমি কিন্তু সেইখানে 15 মিনিটের চার্টে বুঝতে পারবেন, এই দেখুন আজকের 15 মিনিটের চার্টে, আজকের 15 মিনিটের এই যে প্রথম চার্ট, এই যে 31শে জানুয়ারি, দেখুন আজকে কিন্তু প্রথমেই নিচে নেমেছিল, দেখছেন 486 এইসব জায়গায় এসেছে, 484, 483 দেখতে পাচ্ছেন, 484 একদম ওই প্যাটার্নেই ছিল কিন্তু, ঠিক আছে? সেইখানেই
আশাতে আমি কিন্তু সেখানেই পজিশনটা নেওয়ার মানে নিয়েছিলাম। উপরে একটু একটু নিতে যতটা দেরি হয়, 488-তে হয়ে গেছিলো, আর একটু নিচে হলে ভালো হতো, কিন্তু ঠিক আছে হয়ে গেছিলো। তারপর দেখুন মোটামুটি কিন্তু উপরে গিয়ে দিনের ক্লোজিংটা তো ভালোই হলো। সুতরাং আপনার ডেইলি চার্টে যে ব্যাপারটা প্যাটার্নটা এসেছিলো সেটা আশা করি আপনারা বুঝেছেন। রিট্রেস করেছিল, তারপর আমি নিয়েছিলাম। আমি কিন্তু ওই যে ব্রেকআউটকে ফলো করিনি, আমি অল্প একটু একটু সময় দিয়েছি। আমি সবসময় বলি এরকম যে এই যে আপনারা রেলওয়ে স্টক বা ইরেডা এই জিনিসগুলো খুব বেড়ে গেছে, এগুলো মানে যখন তখন কিন্তু 4-5-6% কারেকশন যে কোনো সময় ওরা হতেই পারে, কোনো অসুবিধা নেই। এক একটা স্টক 3 মাসে ডবল হয়ে গেছে, এরকম ধরনের স্টক আছে। তো সেগুলোতে যেমন রিস্কও আছে, তেমন যদি একটু সাপোর্টে ঢোকেন তাহলে একটু বাঁচারও চান্স আছে, না হলে তো উপরের লেভেলে নিয়ে গেলে ফেসেও মাঝে মাঝে যেতে পারি। আর এখানে বারবার আমি বলছি, যদি নতুন ট্রেডার হন, বারবার আগে বলছি, এখন কিন্তু আপনি এই যে টাটা মোটরসই কেউ যদি এখন লাফিয়ে ঢোকেন, মনে রাখবেন, হ্যাঁ মানে টাটা মোটর যে খারাপ হয়ে যায়নি তা নয়, কিন্তু আবার বলছি এটা এখন 400 বা 500-তে স্টকটা নেই, 600-তে স্টকটা নেই, এটা এখন 900-তে ট্রেড করছে, 884 মানে 900-তে। সুতরাং আপনি যে কম দামে নিচ্ছেন তা নয়, সুতরাং তখন সেখান থেকে রিট্রেসমেন্ট এই স্টকটা কারেক্ট করতেই পারে। এই জন্যই বলছি একটু সাবধানে ট্রেডগুলো করতে হবে। যেমন লার্সেন অ্যান্ড টুব্রো দেখুন, লার্সেন অ্যান্ড টুব্রো আজকে কিন্তু অনেকটা নেমেছে, তারপর এইসব জায়গায় এসেছে, এর আগের যে সাপোর্ট জোনগুলো সেখানেই এসেছে, সেখান থেকে কিন্তু একটা বাউন্স দিয়েছে 3400 থেকে। 3400 একটা স্ট্রং সাপোর্ট। আগামী দিনে যদি 3400 ভেঙে যায় তাহলে আরেকটু নিচে আসতে পারে, তবে মনে হয় 3400-তে একটু হোল্ড করা উচিত। হ্যাঁ দেখুন, এখন যেহেতু স্টকটা অনেক দামিও হয়ে আছে, এখন তো আর 2-3 হাজারে নেই, এখন প্রায় 4000-এর কাছাকাছি, তখন একটু আর রেজাল্ট থেকে এক্সপেকটেশনও বেশি। ইনফ্রার ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল যাই বলুন, সে ইনফ্রার সেক্টরে, তো সেখানে তার উপর একটা আলাদা মার্কেটের নজর থাকে, তো একটু এদিক ওদিক রেজাল্ট হলেই তাকে কারেকশন দিয়ে দেয়, সেটাই হয়েছে। এমনিতে সবই ঠিক আছে, লং টার্মের জন্য তো এলএনটির কোনো তুলনা হয় না, সো সবই ঠিক আছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স কেন বেরিয়ে গেছি সেটা নিয়ে বলি। একটু দাঁড়িয়ে আছে, একটু টপের জায়গায় দাঁড়িয়ে আছে, আর কালকে বাজেট আছে। কালকে যদি বাজেট না থাকতো আজকে আমি হোল্ড করতাম, কালকে বাজেট আছে, কি হয় জানি না। সো মানে 19%-এর মতো প্রফিট নিজেই দেখছেন, আমার কি করা উচিত? এবং এটা শর্ট টার্মের, এটার কিন্তু আমার যখন ট্রেড নিয়েছিলাম তখন আমার 1 সপ্তাহের জন্যই ধারণাটা ছিল, এটা মনে রাখবেন। আপনারা অনেক সময় হন যে ট্রেড নিচ্ছেন মিডিয়াম টার্মের জন্য বা লং টার্মের জন্য, কিন্তু এই হচ্ছে মানে এমন প্রশ্ন করছেন আমার কাছে, প্রশ্ন, দাদা এই স্টকটা আমি নিয়েছি লং টার্মের জন্য, কিন্তু সামনে বাজেট, এখন কি প্রফিট বুক করে নেবো? আরে বাবা, লং টার্ম মানে তুই যদি 5 বছরে নাও, 5 বছরে 5টা বাজেট আসবে, তা 5টা বাজেটের প্রত্যেক বাজেটের আগে থেকে প্রফিট বুক করবে? মানে এটা কিরকম ভাবে হয়? তাই বলছি, কি করছেন সেটা মাথায় রাখুন। তো নিজেরা একটু জানাবেন যে 19% প্রফিট, 20%-এর মতো প্রফিট এক সপ্তাহে এসেছে, আর যেটা আমার শর্ট টার্ম ভিউ, তাহলে আমি কেন ফেলে রাখবো? আমি আমি নিজে আপনাদের বলেছি পিএনবি আরো বেশি বাড়তে পারে, 120 পর্যন্তও যেতে পারে, মানে চার্ট যা বলছে। একদিনে যাবে তা নয়, যাবে, কিন্তু আমি 108-এ বেরিয়ে গেছি, আজকে 113, কেন আমি রিস্ক রাখবো না? আর প্লাস আরেকটা কথা বলেছিলাম, আমার এত 3-4টে পজিশন ওপেন একসাথে আমি রাখবো না, তাহলে টোটাল অ্যাকুমুলেটেড রিস্ক আমার বেশি হয়ে যাবে। প্রত্যেকটা যদি স্টপ লস হিট হয় তাহলে টোটাল রিস্ক আমার কত হবে অ্যাকাউন্টের, সেটা আমায় দেখতে হবে। এই ক্যালকুলেশনটা কিন্তু আমি বলেছিলাম আমার রিস্ক ম্যানেজমেন্ট কোনো একটা ভিডিওতে, এই ভিডিও না, আগের সব ভিডিওতে একটু বলেছিলাম, একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, চলুন এবার 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 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হয়তো থাকবে, ও 114-তে গেছে, 113 বারবার মনে করছে। সুন্দর, আজকে সুন্দর একটা বিগ গ্রিন ক্যান্ডেল হয়েছে। আপনারা অনেক নিচু লেভেল থেকে পিএনবি আপনাদের সাথে বলা আছে, আর এই রিসেন্ট ট্রেডে তো 100 টাকায় অনেকেই জানেন। তো আশা করি জিনিসগুলো এনজয় করেছেন, ভেরি গুড। এবার শুনুন, কালকের বাজেট নিয়ে একটু কথা বলে ভিডিওটাকে শেষ করব। বাজেট নিয়ে কি স্টক, কি জিনিস করব সেটা। আর যারা স্পেশালি অপশনও ট্রেড করেন, স্টক ট্রেড করেন, কালকে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি তো ফার্স্ট হাফে এই 11টা থেকে বাজেট বলা শুরু করবেন আমাদের এফএম, তো তার আগে বা 11টায় যখন বলা শুরু করলেন তখন আমি অপশনের তো কোনো ট্রেড নিচ্ছি না, নেব না। আমি এই কদিন অপশনে তেমন ট্রেড করিও নি, ঠিক আছে? জানেন যে আমি পার অপশন ট্রেডার, আমি নিজে খুব অপশন ট্রেড করি না, দরকার নেই আমার। আমার একটা জায়গা থেকে তো টাকার তো রং নেই। এই 20% আমি অপশন থেকে এলো না সুইং ট্রেড থেকে এলো, টাকার তো গায়ে রং লেখা নেই যে কোত্থেকে এসেছে। আমার 19% এসছে, দ্যাটস এনাফ। আমার অপশন থেকে 19% অনেক সময় স্ট্র্যাটেজি করে আসে না, জানেন? অপশন সেলিংয়ে মাসে যদি 3-4% আসে মাসে, তাহলেই এনাফ। আর যেখানে এক সপ্তাহে 20% এসছে পার্সেন্টেজ টার্মসে,
সুইং ট্রেডিং থেকে, তাহলে সুতরাং কোনো অসুবিধা নেই, একটু লোভ সম্বরণ করতে হবে। তো কালকে অপশনের দিকে আমি দেখছি না। হ্যাঁ, বাজেট ফাজেট যদি ঠিক হয়ে যায়, তারপর শেষের দিকে যদি বাজারে ভোলাটিলিটি না থাকে, তখন কিছু দেখা যেতে পারে, তাও আমি গড় রাজি। ঠিক আছে, কারণ বাজেটের সময় ওই ভোলাটিলিটি থাকে, বাজেট বলা শেষ হয়ে গেলেও দেখবেন বাজেটের ফাইন প্রিন্টসগুলো আস্তে আস্তে মানুষ পড়তে থাকে, তখন দেখা যায় ও এই খবরটা এসেছে। তারপর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম মেসেজ বা গুজব এসবও চলে, তার জন্য কোনো একটা সময় কিছু একটা হতে পারে। তো এত আনসার্টেনিটির মধ্যে থাকা উচিত নয়। হ্যাঁ, কিছু স্টকগুলোর দিকে কোন দিকে নজর থাকবে, অবশ্যই গভর্নমেন্টের পিএসইউ স্টকগুলোর উপর প্রচুর নজর থাকবে। স্পেশালি আমার নজর থাকবে হচ্ছে পাওয়ার কোম্পানি, পাওয়ার ফিনান্সিং কোম্পানি, যেমন তার মধ্যে পিএফসি আছে। আরইসিতে আমি পজিশন নিয়েছি, কিন্তু পিএফসিও যথেষ্ট ভালো। পিএফসি, ইরেডা, এইসব যে রিনিউয়েবল জিনিসগুলো আছে এগুলোর উপর নজর থাকবে। যে কি, আর একটা কথা, আমি রিসেন্টলি একটা ভিডিও আনতে চলেছি যে ইরেডাকে মানে ইরেডার মধ্যে কি বাবল তৈরি হচ্ছে, কিন্তু ইরেডা নিয়ে খুব মাতামাতি চলছে। তো সেটা নিয়ে আমি বলবো, রিসেন্টলি ভিডিও আনবো, একটু দেখে দেখে নেবেন। এই যে পিএসইউ এইসবের মধ্যে কোন কোন স্টকগুলোতে কি বাবল তৈরি হচ্ছে, কিছু কিছু স্টকে না কি তৈরি হচ্ছে, মানে সেগুলো নিয়ে বলবো। তো এই এই রিনিউয়েবল বা এই পাওয়ার ফিনান্সিং কোম্পানি, এই যে পাওয়ার সেক্টর, এনটিপিসি, এইগুলোর উপর আমার নজর থাকবে। আরেকটা দিকে যে নজর থাকবে একটু ডার্ক হর্স টাইপের, কিন্তু তার উপর আমার নজর থাকবে, সেটা হচ্ছে মেটালস। মেটালসের মধ্যে সরকারি মেটালস, যেমন ন্যালকো নিয়ে আমি বলেছি যে 2008-এর হাইকেও ক্রস করছে, 145-এর উপরে 146 গেছে, সুতরাং বুঝতেই পারছেন অনেক বড় ব্যাপার। ন্যালকো আছে, এনএমডিসির উপর একটু দেখা যেতে পারে। স্টকটা অনেক দিন দাঁড়িয়েই আছে, তেমন কিছু করেনি, কিন্তু মাইনিং নিয়ে কিছু বলা হবে কিনা সেই দিকটা, যেটা নিয়ে লোকে তেমন কিছু ভাবছে না, কিন্তু কিন্তু মাইনিংটাও দেখা যেতে পারে। যেন ম্যানুফ্যাকচারিং এর উপর যদি জোর দেন, তাহলে মাইনিং মানে এই জিনিসগুলো চলে আসে, এইগুলো ইনফ্রাস্ট্রাকচার এগুলোর সাথে ওতপ্রোতভাবে যুক্ত। ইনফ্রাস্ট্রাকচার সেক্টর তো আমি দেখবই, ইনফ্রাস্ট্রাকচারে রেলওয়েতে আমি আসছি, এক সেকেন্ড। ইনফ্রাস্ট্রাকচার তো দেখবই, তার মধ্যে আমি দেখব যে এমএনসি কোম্পানিগুলোর কে স্পেশালি, যেমন এবিবি, সিমেন্স, এলএনটি তো আছে, এলএনটি বাই ডিফল্ট ধরে নিন, ওটা তো নজরে থাকবেই সব সময়, কিন্তু এবিবি, সিমেন্স এই জিনিসগুলোকেও একটু দেখব যে ইনফ্রাস্ট্রাকচারের জিনিসগুলোকে কি করছে একটু। মানে আমি আইআরবি ইনফ্রা বা অন্যগুলো বললাম না, কারণ ওগুলো একটু মিড ক্যাপ জাতীয় বা অনেকটা ছোট জাতীয়, ওগুলো স্টক হয়ে যায়, যেগুলোতে আমি পার্সোনালি ট্রেড করি না, কারণ অনেক ওঠানামা বা ভোলাটিলিটিটা অনেক বেশি। আমি আপনাদের মনে হয় যারা নতুন, যারা পুরনো তারা জানবেন, জিল নিয়ে অনেকে কোশ্চেন করতেন, জি এন্টারটেনমেন্ট, আমি বলতাম যে ওটা রিটেলের ইনভেস্টারদের জন্য, রিটেল ট্রেডারদের জন্য নয়, এত ভোলাটিলিটি আমি নিজেও বুঝি না, তাই জন্য দেখবেন আমি আমার চ্যানেলে জিল নিয়ে আলোচনাই তেমন করি না। আদানি, জিল, এগুলো এগুলো আমি বুঝি না, আমি করি না, কারণ এগুলো রিটেলদের পক্ষে খুব মানে মারাত্মক ফাটকার মতো জিনিসগুলো হয়ে যায়, কখন কি হবে জানা নেই। এই যে সোনি একটা জিনিস ভেঙে দিল, 30% মাইনাস হয়ে গেল, তো ভাবুন কি হয়েছে। তো এইগুলো এগুলো নিউজ ড্রিভেন অনেক কিছু আসে, এগুলোর মধ্যে মুশকিল একটু থাকে বেশি। অন্যান্য স্টকেও নিউজ আসতে পারে, কিন্তু এই স্টকগুলোতে একটু বেশি এই হয়। তো যাই হোক, তো তাই জন্য আমি দেখছি না, তবে এলএনটি, এবিবি, সিমেন্স এগুলোর উপর নজর আছে। এবার রেলওয়ে সেক্টর, রেলওয়ে সেক্টরে দেখুন একটা কথা, রেলওয়ে সেক্টরে কিন্তু আমাদের দেখতে হবে, রেলওয়ে সেক্টর আগেই অনেকটা বেড়ে আছে, এবং রেলওয়ে সেক্টর ধরে নিয়েছে যে রেলওয়ের জন্য একটা ভালো মতন বাজেট, কিন্তু একটা অঙ্ক বরাদ্দ করা হবে এই বাজেটে। সেটা যদি না আসে, সেই অ্যামাউন্টটা যদি যা বাজার ভেবেছিল সেই অ্যামাউন্টই যদি আসে, আমি শুনছিলাম 25 লক্ষ কোটি টাকা, মানে এক্স্যাক্ট আমার অ্যামাউন্টটা মনে নেই, ওরকম নিউজ চ্যানেলগুলো সবই রিপোর্ট, বা ওই যেমন হাওয়া আসে ব্রোকারেজদের রিপোর্ট, ওতে বেরিয়েছে, কোনো কিছু ঠোঁস কিছু নয় কিন্তু। হ্যাঁ, তো ওই অ্যামাউন্টের সাথে যদি মোটামুটি মিলে যায় যে হ্যাঁ এই অ্যামাউন্টই বাজার ভেবেছিল, এই অ্যামাউন্টই দিয়েছে, তাহলে প্রফিট বুকিং হবে, কারণ তাহলে তার আলাদা কিছু হলো না। আর যদি তার থেকে নিচে আসে, তাহলে তো সেল অফ একটু হলোই। আর যদি দেখা যায় যে না, যা বাজার এক্সপেক্ট করেছিল যে এতটা বরাদ্দ হবে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ের জন্য, তার থেকে বেশি বাজেট বরাদ্দ করা হয়েছে, তখন কিন্তু একটু একটু বাড়তে পারে, তখন বাড়তে পারে। কিন্তু যদি সেম বা তার থেকে নিচে হয়, তাহলে তো অলরেডি স্টকগুলো বেড়ে আছে, আজকেও দেখবেন পজিশন কিন্তু তৈরি হয়েছে, আজকেও দেখবেন রেলওয়ে স্টকগুলো দেখুন, ইরকন থেকে শুরু করে আইআরএফসি আজ 4% প্লাস হয়েছে, মানে একটু হলেও প্লাসে গেছে। সুতরাং সেখান থেকে কি হয় সেটা একটু দেখার আছে, সুতরাং রেলওয়ের উপর একটু নজর রাখবেন।
আরেকটু বলবো, লাফিয়ে পড়ে ট্রেড ফ্রেড করতে যাবেন না, মানে মার্জিনে তো ট্রেড করবেন না সেই স্টকে হলেও, কারণ মার্জিন নিয়ে ট্রেড করলে আপনি একটু বেশি পজিশন নিয়ে ফেলবেন, তো সেক্ষেত্রে যদি 3-4% সুইং হয়ে যায় একটু মুশকিল হয়ে যাবে। তো একটু একটু সাবধানে বাজেটের সময়টা একটু ট্রেড করবেন। আর বাজেট পুরো দেখে নেওয়ার পর অবশ্যই রাতের দিকে আমি তো নিশ্চয়ই কোন সেক্টরের নিয়ে কি হলো, কোন স্টক এবার বাজেটের পরে দেখা হতে পারে, আপনাদের প্রচুর রিপ্লাই এসেছে যে হ্যাঁ তার উপর একটা ভিডিও করুন। আমি নিশ্চয়ই একটা সিরিজ অফ ভিডিও করব, হয়তো একটা ভিডিওতে কভার করা যাবে না এক একটা ভিডিওতে এক একটা সেক্টর নিয়ে, এরকম করে কয়েকটা সিরিজ অফ ভিডিও আমি কিন্তু বাজেটের পর করব, ওই দিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন, ঠিক আছে? তো যাই হোক, একটু প্লিজ আপনারা দেখুন, পার্সেন্টেজটা দেখলে ভালোই লাগছে, কিন্তু একটা কথা আমি বারবার বলছি, মানুষের সাকসেস দেখলে ভাল লাগে, কিন্তু সাকসেসের পিছনে যে কতটা পরিশ্রম আছে সেটা মানুষ করতে চায় না। এই সাকসেসটা দেখে আপনাদের ভাল লাগছে, অনেকের মনে হচ্ছে বাহ আমিও যদি 20% পেতাম, কিন্তু এই সাকসেসটা পাওয়ার পিছনে আমার যে কত পরিশ্রম করতে হয়েছে সেই পরিশ্রমটা অনেকে করতে চায় না, যে পরিশ্রমটা করব না কিন্তু সাকসেসটা পাবো, সেটা হয় না। সেই পরিশ্রমটা কিন্তু খুব একটা বেশি নয়, একটু যদি আপনারা মাথা ঠান্ডা রেখে কাজগুলো করেন তাহলে কিন্তু হয়। আর তার জন্যই রিস্ক ম্যানেজমেন্টের উপর আমার একটা ভিডিও আছে, সেটা দেখে নিন। প্লাস আমার একটা প্লেলিস্ট যে 37টা ভিডিওর করা আছে, যেখানে কিন্তু প্রফিট বুকিং, স্টপ লস থেকে শুরু করে সব ধরনের টেকনিক্যালস নিয়ে আলোচনা করা আছে, এবং মানসিকতা, ট্রেডিং সাইকোলজি নিয়েও বলা আছে। সেই প্লেলিস্টটাও আপনার এই এন্ড স্ক্রিনে চলে আসবে, কয়েকটা ভিডিও সময় করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।